প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। শিশুর অধিকার সমীকরণে বাংলাদেশ এর চতুর্থ পর্বের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফারাবি হাফিজ। আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ধারাবাহিক এই অনুষ্ঠানের আজকের বিষয় অনলাইনে শিশুদের যৌন হয়রানি। এই অনুষ্ঠানটির অর্থায়নে ইউরোপিয়ান ইউনিয়ন এবং গবেষণায় চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ। আজকের এই অনুষ্ঠানে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অতিথি হিসেবে পরিচয় করিয়ে দিই। রয়েছেন জনাব মিস্টার মাহমুদুল কবির, তিনি কান্ট্রি ডিরেক্টর তেরেদাস হোমস নেদারল্যান্ডস, এবং রয়েছেন জনাব জেনিফার আলম, তিনি প্রতিষ্ঠাতা সবার জন্য নিরাপদ ইন্টারনেট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ইন্টারনেট কতটা শিশু বান্ধব, আমাদের শিশুরা সেখানে কতটা নিরাপদ, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা একটু অবস্থা দেখে আসতে চাই। ছোট্ট একটা এভি আছে, শুরুতে আমরা দেখে আসতে চাই। মোবাইল ফোন ইউজ করার পর দেখা যায় যে আমার ফোনে কিছু ছবি চলে আসে যেগুলো আমি কখনো তুলিনি, কোথায় তুলেছি আমি বলতেও পারি না। আমার বাচ্চা অ্যাসাইনমেন্ট করার নামে মোবাইল নিচ্ছে, আমি কি তাকে চেক দিতে পারবো যে সে অ্যাসাইনমেন্ট করতেছে না পর্নোগ্রাফি দেখতেছে নাকি গেমস ডাউনলোড করতেছে? আমরা যখন ফোনটা ইউজ করি কিভাবে ইউজ করছি কিংবা কোন সাইটে ইউজ করছি, হ্যাকিং সাইট কিনা সেটা লক্ষ্য রাখা। আমাদের শিশুরা আসলে কতটা নিরাপদ এই সাইবার জগতে? আমাদের শিশুদের মানসিকতা কিংবা তাদের বয়স অনুযায়ী কতটা সামঞ্জস্যপূর্ণভাবে তারা অ্যাক্সেস পাচ্ছে কিংবা তারা ব্যবহার করতে সুযোগ পাচ্ছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমি আলোচনা শুরু করতে চাই জনাব মাহমুদুল কবির, আপনাকে দিয়ে। আমি একটু বাস্তবতাটা বুঝতে চাই, আমাদের দেশের প্রেক্ষাপটটা বা পরিস্থিতিটা বুঝতে চাই। একই সাথে আমাদের দেশের শিশুরা অনলাইনে কী ধরনের যৌন হয়রানির শিকার হচ্ছে বলে আপনার মনে হয়, এবং এই যৌন হয়রানির মাত্রা আসলে কতটা তীব্র? ধন্যবাদ আপনাকে। যৌন হয়রানির মাত্রা, এটা একটা ভয়াবহ চিত্র আছে আমাদের, কিন্তু এটার আপনি যদি রিপোর্টিংয়ের জায়গায় আসি, এটা খুবই ভেরি স্মল। তো এটার এই যৌন হয়রানির পাশাপাশি আমি সবচেয়ে আগে আপনাদের একটা কিছু তথ্য শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশের টোটাল পপুলেশনের মধ্যে 60 মিলিয়ন চিলড্রেন বিলো 18 60 মিলিয়ন। তার মধ্যে স্কুল গোয়িং আছে আপনার 38 মিলিয়ন, মানে 5 থেকে যদি আপনি 17 পর্যন্ত ধরেন। এইটা একটা ঝুঁকিপূর্ণ এইজ গ্রুপ। আর একটা ইয়াং পিপলদের কথা যদি বলি, যে 15 থেকে 29, এরা প্রায় 5.5 কোটির মতো আছে। তো এই এন্টায়ার পপুলেশন দে আর ভেরি মাচ অ্যাট রিস্ক। 190 মিলিয়ন ইউজার্স, মানে মোবাইল ইউজার্স আছে আমাদের দেশে। তার মধ্যে ইন্টারনেট ইউজার হচ্ছে 137 মিলিয়ন। তো সেইখানে একটা বড় গ্যাপ আছে যে 137 মিলিয়নের মধ্যে 10% হচ্ছে আপনার, মানে আপনার কেবল অপারেটরদের, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্সের। আর বাকি 90% যেটা আছে সেটা হচ্ছে আপনার মোবাইল। তো ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে দুর্বল জায়গা। এখন আমরা আমাদের যে সিচুয়েশন, আমরা যেহেতু এটা নিয়ে আপনি এই কিশোরদের এই এইজ গ্রুপটাকে কি কারণে ঝুঁকিপূর্ণ বলছেন? ঝুঁকিপূর্ণ একটা হচ্ছে তাদের বয়স, মানে অল্প বয়সে বাচ্চাদের, ছেলে মেয়েদের একটা কিউরিয়াসিটি থাকে, ওরা মানে ইজিলি অ্যাক্সেসিবল, মানে এরা পেয়ে যায়, যেখানে পেরেন্টসদের কোনো কন্ট্রোল থাকে না। বিকজ আমাদের সত্যিকার অর্থে ওরা কিন্তু দে আর দি স্মার্টেস্ট ওয়ান। ওই যে মোবাইল ইউজের ব্যাপারে ওরা সবচেয়ে বেশি টেকনিক্যালি ভেরি সাউন্ড, ওরা জানে। জেনিফার আলম, আপনি এটা নিয়ে কাজ করছেন অনেক দিন ধরে। এই যে একটা প্রেক্ষাপটে আমরা এই অনুষ্ঠানটা করছি, কেন এই ধরনের একটা সাবজেক্ট নিয়ে এসে টকশো আমাদের করতে হচ্ছে? আসলে আমাদের টক শোগুলো আরও বেশি করা উচিত ছিল, এবং আরও অনেক আগে থেকেই। কারণ আমাদের যে বাচ্চারা আছে, আমরা যখন বাচ্চাদের হাতে, বাচ্চারা যখন খাচ্ছিল না, বা যখন আমাদের প্রথম সেলফোনগুলো এসছে, বিশেষ করে স্মার্টফোন, তখন আমরা বাচ্চারা যেন না কান্না করে, বাচ্চারা যেন খায়, বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, বিজি রাখার জন্য তাদের কাছে ফোন দিয়ে দিয়েছি। কিন্তু যখন আমরা তাদেরকে ফোন দিয়ে বড় করা শুরু করেছি, তখন কিন্তু প্রথমে যে জিনিসটি আমরা করিনি সেটা হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল।
কন্ট্রোলের ব্যবহার। এবং বাচ্চারা যখন এই ফোনের সাথে বড় হয়েছে তারা বিভিন্ন ধরনের অ্যাডাল্ট কন্টেন্টও সাথে তাদের পেয়েছে এবং সেগুলো সম্পর্কেও আমরা তাদেরকে কোনো ধরনের গ্রুমিংয়ের মধ্য দিয়ে নেইনি। এবং এই গ্রুমিংয়ের মধ্য দিয়ে যখন আমরা নেইনি, তারা যখন যত বড় হয়েছে তত তাদের মধ্যে কিউরিওসিটি বিল্ড আপ করেছে, তাদের বন্ধু বান্ধব যেই বন্ধুরা যারা আছে তাদের মধ্যেও বিল্ড আপ করেছে এবং তারা নিজেরাই বিভিন্ন ধরনের সারফেস ওয়ার্ল্ডে অনেক কিছু খুঁজে বেরিয়েছে এবং এই সকল লিঙ্ক ওরা ক্লিক করে অনেক কিছু দেখেছে যেগুলো তারা তার প্যারেন্টসদের সাথে শেয়ার করতে পারেনি। অনেকে ভয় পেয়েছে, অনেকে কিউরিয়াস হয়েছে এবং যারা ভয় পেয়েছে তারা অনেক সময় অনেক ধরনের ট্রমায়ও চলে গিয়েছে যে আমি কি দেখেছি। এবং ওরা যত বড় হয়েছে ওরা বিভিন্ন সাইটে ভিজিট করেছে, বিভিন্ন ধরনের এই কন্টেন্টগুলো দেখেছে এবং যখন আমরা এটার জন্য ওদেরকে পর্যাপ্ত পরিমাণ গ্রুমিংয়ের ব্যবস্থা না করার কারণে একটা সময় গিয়ে এটা এক ধরনের ক্রাইমের দিকে চলে গিয়েছে। তারা নিজেরাও ক্রাইমের শিকার হয়েছে এবং সবচাইতে বড় কথা, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা যে বাচ্চারা বিভিন্ন ধরনের অনলাইনে বিভিন্ন ধরনের শোষণের শিকার হচ্ছে এবং সেটা সবচাইতে কমন যেই প্রবণতাটা আছে সেটি হচ্ছে এক ধরনের বিভিন্ন ধরনের বুলিং, বিভিন্ন ধরনের সংবেদনশীল ছবি ভিডিওর আদান প্রদান এবং এক ধরনের পারপেট্রেটরই আছেন যারা হচ্ছে টার্গেট করে আমাদের বাচ্চাদেরকেই টার্গেট করে এবং তাদেরকেই কোনো না কোনোভাবে ভিক্টিমাইজ করে এবং আলটিমেটলি তাদেরকে ব্ল্যাকমেইল করে এবং একটা সময় এমনও হয় যে আমাদের বাচ্চারা নিজেদেরকে শেষ করে দেওয়ার মতন হচ্ছে সিদ্ধান্তে চলে যায়। এবং আমাদের দেশে আমাদের আরেকটি যেই সমস্যা সেটি হচ্ছে আমরা আমাদের প্যারেন্টসকে বলতে চাই না। আমাদেরকে দেখা যায় যে বাচ্চারা ফোন করেন এবং বাচ্চারা বিভিন্ন আমাদের দেশে যেমন 999, 109 এবং বিভিন্ন সংস্থার কাছে বাচ্চারা যে প্রথম যে কথাটি বলেন সেটি হচ্ছে আমি বাসায় বলতে পারবো না, আমি এই ধরনের একটা বিপদের মধ্যে আছি, আমি বাসায় বলতে পারবো না। বিকজ আমার প্যারেন্টস আমাদের প্যারেন্টসরা আমরা যারা আছি তারা সেই জায়গাটা বাচ্চাদের কাছে তৈরি করতে পারি নাই যে হচ্ছে সে যখন বিপদে পড়বে, সে যখন অনলাইনে এই ধরনের শোষণের শিকার হবে, ব্ল্যাকমেইলের শিকার হবে, সে যখন ভিকটিম হবে সে এসে আমার কাছে সাপোর্ট চাবে। এবং আমি এই ফিল্ডটা তৈরি করতে না পারার কারণে এই সমস্যাটা এখন প্রকট আকারে এমন ধারণ করেছে যে আমাদের প্রতি 10 জনের ভিতরে দেখা যাচ্ছে 5 থেকে 6টা বাচ্চা বুলিংয়ের শিকার হচ্ছে, কেউ ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে, নানা হ্যারাসমেন্টের মধ্যে 5 থেকে 6 জন। জি, এক্স্যাক্টলি। তাদের সাথে প্রথমে বন্ধুত্ব গড়ে তোলার পর আস্তে আস্তে সেই বন্ধুত্বের অংশ হিসেবে তারা বিভিন্ন অ্যাডাল্ট কন্টেন্টস দেখায়, ভিডিওস দেখায় এবং সেগুলো দেখানোর পর তাদেরকে বলে যে এগুলো পারফর্ম করার জন্য এবং তাদের সাথে দেখা যায় তারা বিভিন্ন ধরনের তাদের পছন্দ অনুযায়ী তারা এক ধরনের পারপেট্রেটরই আছে, তারা তাদেরকে ক্যারেক্টার অনুযায়ী হচ্ছে তাদের সাথে বিহেভিয়ারাল করে এবং তাদেরকে সেই ধরনের গিফটস থেকে ধরে তাদের সাথে অনেক সময় অনেক বাচ্চা লোনলি থাকে, কথা বলার জন্য হচ্ছে তারা কথা বলে। সো তাদেরকে একসময় তাদের বন্ধুর জায়গাটি নিয়ে তারা হচ্ছে তাদেরকে নানা ধরনের হ্যারাসমেন্ট করে থাকে এবং তাদেরকে অনেক সময় ব্ল্যাকমেইলও করে থাকে। এমনও হয় যে বাচ্চাকে হচ্ছে যদি একটি ছবি সে দিয়েও ফেলে ভুলে বা একটি ভিডিও যদি সে শেয়ারও করে ফেলে ভুলে, বা এখন খুবই কমন যেই ট্রেন্ডটি আছে সেটি হচ্ছে ভিডিও কলিং সিস্টেম। সো দেখা যায় যে যদি ভিডিও কলে 10 সেকেন্ডের জন্য বাচ্চাটি চলে গেল ভুলে যে হ্যাঁ তোমার ক্যামেরাটা অন কর, বা সেই হয়তো ভিডিও কল দিল, তাকে হচ্ছে বললো যে তার অপর পাশ থেকে সে যেই কন্টেন্টটি দেখালো বা তার যেই সংবেদনশীল ছবিটা বা ভিডিওটা সে দেখালো সেটিকে ইউজ করে তাকে একসময় ব্ল্যাকমেইল করা শুরু করে এবং যেহেতু এখন এআই আছে, এআই দিয়ে নানা ধরনের ছবি তার তৈরি করে এবং তাকে ভয় দেখায় এবং যার কারণে হচ্ছে বাচ্চারা ভয় পেয়ে যায় এবং আলটিমেটলি তার সাথে অনেক সময় সহযোগিতা করে এবং পরবর্তীতে আরো বেশি ব্ল্যাকমেইলের শিকার হয়। এবং অনেক বাবা মার ক্ষেত্রে এখন এমন হয়েছে যে তারা অসহায়তা প্রকাশ করছেন আমাদের কাছে এসে। জনাব মাহমুদুল কবির, আপনারা কি ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যান? আমাদের বর্তমানে শিশুদের অনলাইনে যে যৌন হয়রানি প্রতিরোধে বিদ্যমান যেই সকল ব্যবস্থা আছে, এই সকল ব্যবস্থা এই ধরনের অনলাইনে যৌন হয়রানি নিরোধ করতে এটা কি আসলে পর্যাপ্ত? শিশুদের ব্যাপারে যেটা হয়েছে যে ঝুঁকি এত মারাত্মক, সেটাকে কন্ট্রোল করার জন্য আমি মনে করি যে পার্টিকুলারলি মোবাইল প্রাইভেট সেক্টরে যারা আছেন, যারা সার্ভিস প্রোভাইডার্স আছেন, তাদের একটা ইম্পর্টেন্ট রোল আছে। কারণ তারা যদি কোনো আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটাতে আছে সেখানেও কিন্তু চিলড্রেনদের সেফটির কথা বলা আছে, কিন্তু মূলত যেটা হয় সেখানে মনিটরিংয়ের কোড অফ কন্ডাক্ট বা মনিটরিংয়ের জায়গাটা খুবই দুর্বল। আর যেসব ছেলেমেয়েরা আপনার ভিকটিম হয় সেখানে ওরা কিন্তু দে ডোন্ট ডিসক্লোজ, কারণ কোথাও যাবে অনলাইনের কতগুলো হটলাইন আছে, হেল্পলাইন আছে, বেশিরভাগ পেরেন্টসরাও জানেন না এবং বাচ্চারাও জানে না যে ওদের প্রবলেম হলে কোথায় যেতে হবে।
আর সত্যিকার অর্থে মানে আমাদের দেশে মানে শিশুদের অধিকারের জন্য আমরা ইউএনসিআরসি রেটিফাই করেছি। আমাদের শিশু আইন 2013 আছে, ওর মধ্যে এই সব বাচ্চাদের যে এই অনলাইনে যদি কোনো বাচ্চা অ্যাবিউজ হয় বা ভিকটিম হয় কোথায় যাবে, এটার কিন্তু অনেক জায়গাতে আমি ঢাকার কথা ছেড়ে আমি যদি ডিস্ট্রিক্ট লেভেলে বা উপজেলা লেভেলে বলি, ওখানে কিন্তু আমাদের চিলড্রেন অ্যাক্ট অনুযায়ী চাইল্ড অ্যাফেয়ার্স পুলিশ অফিসার্স আছে, ওরা কিন্তু দে আর সাপোজ টু গিভ সার্ভিসেস। কিন্তু আমাদের যেই নাম্বার অফ ল এনফোর্সমেন্ট এজেন্সির যারা আছেন তারা কিন্তু তাদের সংখ্যা যেখানে আমরা কাজ করছি সেখানে কিন্তু তাদেরকে অ্যাক্টিভেট করছি, সেখানে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের ওভারঅল চিত্র খুবই খারাপ, কারণ এত রকমের ক্রাইমস, এত রকমের কমপ্লেইনস আছে যে এইটা এক তো হলো যে রিপোর্টিং কম থাকে, আরেকটা হলো যে এইটার অ্যাটেনশনটা, ওদেরও তো ট্রেনিং দরকার। এটা ছাড়া আপনার আরও যেটা আছে যে অনেকগুলো আইন আছে, উইমেন অ্যান্ড চিলড্রেন রিপ্রেশন অ্যাক্ট আছে, আপনার হিউম্যান ট্রাফিকিং অ্যাক্ট আছে। কারণ এইটা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার ট্রাফিকাররাও সেটার সুযোগ নিচ্ছে, তারপর আমাদের কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন যারা করে তারা এটার সুযোগ নিচ্ছে এইটার, তারপর ক্রস বর্ডার ট্রাফিকিং যেটা হয় উইদিন দ্য কান্ট্রি, আউটসাইড দ্য কান্ট্রি। শিশু যৌন হয়রানি নিরোধে বিভিন্ন রকমের অংশীজন আছে, আইএসপি আছে, তারপরে টেলিফোন অপারেটর কোম্পানিগুলো আছে, আর সরকারের শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে। তাদের কাছ থেকে এটা প্রতিনিয়ত এর ধরনটা আলাদা আলাদা দেখতে পাচ্ছি, আমরা নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি। স্যার যেভাবে বলছিলেন যে বাবা মার ক্ষেত্রে ওরকম ফ্রেন্ডলি না, সো এরকম কী ধরনের সংকটের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের এই সোসাইটি এখনকার সময় আমরা যাচ্ছি? আমরা আসলে যাচ্ছি যেই সবচেয়ে বড় সমস্যাটি সেটি হচ্ছে আমাদের বাচ্চারা যখন এই ধরনের সমস্যার শিকার হচ্ছে তারা রিপোর্টটা কার কাছে করবে। প্রথমে প্যারেন্টসের কাছে করতে তারা ভয় পাচ্ছে, দ্বিতীয়ত আমাদের কোনো ডেডিকেটেড অর্গানাইজেশন কার কাছে করবে সে বিষয়ে তাদের সেরকম ধারণা থাকে না। সো যার কারণে ওরা বলতে পারে না যে আমি কার কাছে যাব। অনেক ক্ষেত্রে তারা নিজের বন্ধুদেরকেও বলতে পারে না, কিছু কিছু ক্ষেত্রে তারা বন্ধুদেরকে বলে। কিন্তু আমাদের যারা ডেডিকেটেড অর্গানাইজেশন আছে এই কাজগুলো দেখার জন্য, মনিটরিং করার জন্য এবং সাপোর্ট সিস্টেমের জন্য, তারা তাদের মতন কাজ করছে। কিন্তু প্রতিনিয়ত এত বেশি ইন্টারনেটের দুনিয়াটা এত ভাস্ট এবং এত দ্রুত আমাদের বাচ্চারা এই ইন্টারনেটের সাথে তাদের জীবনকে জড়িয়ে ফেলছে এবং ইন্টারনেট আমাদের জীবনের অংশ হয়ে যাচ্ছে যে আসলে আমাদের সাপোর্ট সিস্টেমটাকে আরও বড় করা উচিত। আমাদের পাবলিক প্রাইভেট যে সকল অর্গানাইজেশন কাজ করছে তাদের সবার কোলাবোরেশনের মধ্য দিয়ে যাওয়া উচিত এবং সবচেয়ে বড় কথা আমাদের প্যারেন্টস যারা আছে এবং আমাদের বাচ্চাদের জন্য একটা ডেডিকেটেড সিস্টেম করা উচিত যে যখন আমার বাচ্চাটা ভিকটিম হবে, আমার বাচ্চাটা কোনো ধরনের, আমরা যেমন মানুষকে বলেছি যে জরুরি প্রয়োজনে আপনি 999-এ কল করুন, ঠিক তেমনি হচ্ছে আমার বাচ্চাটি যখন হচ্ছে ভিকটিম হবে, কোনো ধরনের সাইবার বুলিংয়ের শিকার হবে, কোনো ধরনের থ্রেটের শিকার হবে, কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হবে, সে যেন অবশ্যই নিজে নিজে হচ্ছে তাকে রিপোর্ট করতে পারে অথবা নিজে নিজেই কলটি করতে পারে প্যারেন্টসকে না জানিয়ে। এরকম একটি ডেডিকেটেড সিস্টেম যদি আমরা হচ্ছে চালু করতে পারি এবং আমার প্রতিটি বাচ্চাকে সে ব্যাপারে সেন্সিটাইজ করে দিতে পারি, আমার মনে হয় এই সমস্যাটির ব্যাপারে অনেক ক্ষেত্রেই আমরা হচ্ছে সমাধান পাবো। এবং এর সাথে যদি আইনি সংস্থাগুলো, সরকারি বেসরকারি সংস্থা, কাউন্সেলিং, কারণ অনেক সময় বাচ্চারা অনেক বেশি ট্রমাটাইজ অবস্থায় থাকে, তাদের কাউন্সেলিংয়ের প্রয়োজন থাকে সেই মুহূর্তে। সো সেই ক্ষেত্রে হচ্ছে ইভেন প্যারেন্টসেরও কাউন্সেলিং প্রয়োজন হয়, বিকজ প্যারেন্টস বাচ্চার এই অবস্থাটা নিতে পারে না হঠাৎ করে। সো সেই ক্ষেত্রে যদি আমাদের বাচ্চাদের জন্য এবং প্যারেন্টসদের জন্য সেই ধরনের একটা সাপোর্ট সিস্টেম আমরা হচ্ছে চালু করতে পারি, আমার মনে হয় যে এই সমস্যাটি আমরা সমাধান করার দিকে কিছুটা অন্তত এগিয়ে যাব। অনলাইনে শিশুদের যৌন হয়রানি যেভাবে হচ্ছে, আপনারা যেই সব অংশীজন আছে যারা কাজ করছে, বিভিন্ন স্টেক হোল্ডার, আপনাদের সুপারিশগুলো আসলে কিভাবে হলে এই দেশে আসলে এই সংকট থেকে আমরা পরিত্রাণ পেতে পারি? এটার একটা বড় প্রচার সাংঘাতিকভাবে দরকার। এটা শুধু একা গভর্নমেন্ট বা কোনো যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদের দিকে আঙ্গুল দেখালেই চলবে না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে বাচ্চাদেরকে আমরা ট্রেন আপ করেছি যে ওরা এই ধরনের সিচুয়েশনে ওরা নিজেরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবে। তো সেখান থেকে ওরা নিজেরাই যখন জানে যে ওদের
কারণ ওদের প্রবলেমগুলো ওরা নিজেরা ভালো করে জানে। এরা আবার অন্য বাচ্চাদেরকে যখন এই প্রশিক্ষণটা দেয় বা ওদেরকে জানায় যে এই ঝুঁকির জায়গাগুলো, এটা খুব ভেরি এফেক্টিভ, কারণ পিয়ার টু পিয়ার এটা খুব কাজ দেয়। আরেকটা হচ্ছে যে প্যারেন্টাল অ্যাপস আছে, কিন্তু সেটা কিন্তু আমাদের প্যারেন্টসরা কিন্তু আপনার মানে আইটি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের কোনো প্রবলেম হলে আমাদের বাচ্চাদের কাছ থেকে আমরা সাহায্য চাই। তো পেরেন্টসদেরকে এই জিনিসটা খুব করে জানাতে হবে যে আপনার বাচ্চা সারা রাত জেগে থাকে, আপনার ইন্টারনেটে অনলাইনে থাকে, আপনার তো দেখা উচিত। কারণ কতগুলো অ্যাপস আছে, আপনি বলেছেন প্যারেন্টাল অ্যাপস, এটা যদি খুব ব্যাপক আকারে, কারণ ওদেরকে আপনি ইউ ক্যানট স্টপ দেম ইউজিং অনলাইন, সুতরাং ওইটা যদি থাকে এটা কিন্তু খুব ভালোভাবে এদেরকে মনিটর করা যায়। এটা হচ্ছে আর সোসাইটিতে অন্যান্য স্টেক হোল্ডার্স যারা আছেন, টিচার্স আরেকটা বড় ভূমিকা রাখতে পারে। আমরা দেখেছি যে টিচাররাও, তাদেরকে যদি ট্রেনিং দেওয়া হয়। আর এই ছাড়া যেটা হয় সেটা হচ্ছে যে আপনার যারা অল স্টেক হোল্ডার্স, যারা শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য যাদের দায়িত্ব আছেন, তাদেরও কিন্তু সেই সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া উচিত। এবং প্রত্যেকেরই যাদের নিজেরও ছেলে মেয়েরা আছে, তাই না, তারাও সবাই রিস্কের মধ্যে আছে। যে বিদ্যমান আইন এটি আসলে কতটা কার্যকরভাবে আমাদের এই ভূমিকা পালন করতে পারছে, সেইটার এমনিতে বলা হয় যে না ঠিক আছে এরা যেতে পারে, কিন্তু আলাদা করে অনলাইনে যৌন হয়রানির এইটার ব্যাপারে কোনো আলাদা করে কোনো আইন বা পলিসি সেটা নেই। তো সেটা অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটাকে মানে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত সবাইকে। কারণ আলটিমেটলি আমাদের চিলড্রেনদের প্রোটেকশনের জন্য এটা খুবই জরুরি। আর এইখানে আরেকটা জিনিস হলো যে অন্যান্য দেশে যেটা হয়, প্রাইভেট সেক্টরকে রেসপন্সিবল করা, যে বিকজ দে আর ডুইং বিজনেস, তাদের তো কোড অফ কন্ডাক্ট যেটা আছে, ওরা এত ইজিলি অ্যাক্সেস না দিয়ে, যেখানে যখন একটা মোবাইল সিম কার্ড কিনতে যায়, সেখানে তারপর তাদের যে কোড অফ কন্ডাক্ট যেগুলো আছে সেগুলো যদি বিটিআরসি থেকেও যদি মনিটর করা হয়, আর তাহলে আর কি এটার আপনার প্রচারটা মিডিয়া, আপনি যেটা বলছেন মিডিয়া একটা বড় জায়গা, যেখানে মানে সমস্ত এখানে কিন্তু আপনার সব ধরনের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, আপনি যে ইনকাম গ্রুপেরই হোক, আপনি ভাববেন না যে হায়ার ইনকাম গ্রুপের ছেলেমেয়েরা ঝুঁকিতে নাই, কারণ ওরা অনেক কিছু জানে, মানে সব লেভেল থেকে আপনার ছেলেমেয়েরা ঝুঁকিতে থাকে। আচ্ছা, ধন্যবাদ। আমরা যেহেতু বর্তমানে টেকনোলজি নির্ভর হয়ে গেছি সবাই, স্পেশালি প্রত্যেক প্যারেন্টসের কথা বলবো, সবাই মোটামুটি যারা ইকোনমিক্যালি সলভেন্ট তাদের ক্ষেত্রে বলি, যারা সলভেন্ট না তারাও কাইন্ড অফ টেকনোলজি নির্ভর হয়ে গেছে, গ্রামে যারা বসবাস করে প্রান্তিক মানুষজন তারাও। তো সেই ক্ষেত্রে শিশুরা গ্রাম পর্যায়ে দেখি তারাও অনেক বেশি সাউন্ড এই দিকটায়। সেই জায়গায় কোন জায়গাটায় বেশি নজর দেওয়া উচিত, বাবা মাকে বিশেষ করে বলবেন? আমার মনে হয় আমাদের দেশে যে জিনিসটা প্রথমে প্রতিটা বাবা মার করা উচিত, যখন আমি আমার বাচ্চাটিকে ডিভাইস দিচ্ছি, আমার বাচ্চাটির ডিভাইসে ভাইয়া যে কথাটি বলেছেন প্যারেন্টাল কন্ট্রোলের ব্যাপারটি, এই জিনিসটি কিন্তু আমাদের যে ডিভাইস থাকে, ডিভাইসের সাথেই কিন্তু হচ্ছে বিল্ট ইন থাকে। আমরা যে গুগল ব্যবহার করি, গুগলের প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম আছে। আমরা যে ইউটিউব ইউজ করি, সেটার কিডস ইউটিউব আছে। আমরা যেই বিভিন্ন অ্যাপ স্টোরগুলো আছে, সেগুলোতে বিভিন্ন ধরনের প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম আছে। ফেসবুকের জন্য কিডস অপশন আছে। আমরা যে জিনিসটি করি যে আমাদের বাচ্চা এবং হচ্ছে প্যারেন্টসরা প্যারেন্টাল কন্ট্রোল সম্পর্কে অবগত না, এবং যদি তারা হচ্ছে ইন্টারনেট ইউজার হয়ে থাকে, তাদেরকে প্রথমে যে জিনিসটি করতে হবে যে প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেমটি তার ফোনে বা যে ডিভাইসটি বাচ্চাকে দিচ্ছে সেই ডিভাইসটিতে অবশ্যই প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেমটি চালু করতে হবে। আমরা যেমন বাচ্চাকে হাতে ধরে ABCD ক খ গ ঘ শিখিয়েছি, করোনার সময় যেভাবে হাত ধোয়া শিখিয়েছি, সেভাবে বাচ্চাকে অনলাইনে আমি কি করব, কোন অনলাইনে কিভাবে সার্ভ করছি, কিভাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, এই বিষয়ে অবশ্যই গ্রুমিং করতে হবে। এবং আরেকটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বাচ্চারা কোন ধরনের সাইটগুলো ভিজিট করছে, কাদের সাথে মিশছে, কারা তাদের অনলাইনে বন্ধু হচ্ছে। কারণ এমনও আমাদের কাছে কেস আছে যে অনলাইনে বন্ধু হয়ে তারা ব্যক্তিগতভাবে দেখা করতে গেছে, এবং দেখা করতে গিয়ে তারা এমন ভিকটিম হয়েছেন যে তাদের ভেতরে বিভিন্ন ধরনের বোতল ভেঙে ঢুকিয়ে দেওয়ার মতন ট্রেন্ড
হয়েছে এবং সে হসপিটালাইজ হয়েছে এবং সে দীর্ঘদিন অসুস্থ থেকেছে। এই ধরনের কেসও চলে আসছে ট্রেন্ড হিসেবে, কজ ইটস আ ট্রেন্ড, কজ তারা বিভিন্ন ধরনের সাইটে এই ধরনের কার্যক্রম দেখেছে এবং সেগুলো তারা তাদের বন্ধুদের উপরে অ্যাপ্লাই করছে। সো এই যখন পরিস্থিতিটা এরকম, সেই মুহূর্তে আসলে আমাদের যে জিনিসটি করা সবচাইতে জরুরি সেটা হচ্ছে আমার বাচ্চা কি করছে, আমার বাচ্চা কার সাথে মিশছে, অনলাইনে কার সাথে যোগাযোগ করছে এবং কোন কোন সাইট সার্ভ করছে, কি হচ্ছে, এই জিনিসগুলোর ক্ষেত্রে লক্ষ্য রাখাটা সবচাইতে বেশি জরুরি। এছাড়া দেখা যায় যে অনেকে মনে করেন আমার তো ছেলে বাচ্চা, আসলে এই ধরনের কেসে যেটা হয় যে মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চা সমান হারেই হচ্ছে ভিক্টিমাইজেশন হয়। সো যার কারণে হচ্ছে ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক, সেই ক্ষেত্রে আমাদের প্যারেন্টসদেরকে অবশ্যই নিজের বাচ্চার দিকে নজর রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে আইন ও সালিশ কেন্দ্রকে, যাদের উদ্যোগে এই অনুষ্ঠান আমরা করলাম, এবং ধন্যবাদ জানাতে চাই ইউরোপিয়ান ইউনিয়নকে এবং গবেষণার জন্য চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশকেও। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছিলেন চ্যানেল 24-এ। সবার জন্য শুভকামনা।